টক ঝাল মিষ্টি কাঁচা আমের জেলি আচার খেতে হয় দারুণ। এইভাবে বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি নিয়েছি 1 কিলো কাঁচা আম। আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন ভিডিওতে যেভাবে দেখাচ্ছি। আগের দিন যে আরেকটা আচার বানিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে 1 কিলো আম নিয়েছি। তো একজন দিদিভাই লিখেছিলেন যে 1 কিলো আমের বেশি লাগছে 1 কিলোর থেকে। তো আমিও মিঠির বাবাকে বলছিলাম যে আমটা 1 কিলো এনেছো, দেখে তো মনে হচ্ছে আরও বেশি। তো বললো যে 1 কিলো 100 আছে। তো ওটা 1 কিলো 100 গ্রাম আম ছিল। তো আজকেও কিন্তু 1 কিলো আমের আম দিয়েই আচার বানাচ্ছি। তো দেখুন আমের খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে করে আমটাকে আমি কেটে নিচ্ছি বটিতে করে। চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া যেতে পারে, তবে ওইভাবে ওই কাজটা গ্রেটার দিয়ে করতে গেলে হাত ব্যথা হয়ে যাবে, হাতে লেগে যাওয়ারও ভয় থাকে। আর এইভাবে করলে কাজটা খুব সহজেই হয়ে যায়। তো দেখুন এইভাবে করে আলু ভাজার মতো করে আমি আমগুলোকে এইভাবে কুচি করে নিয়েছি। সব আমগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি। এরপর দেখুন যে আটিগুলো রয়েছে, আটিগুলো কিন্তু আমি ফেলবো না, আটিগুলো আমি আচারের মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে নিয়েছি গোটা জিরে, ধনে, 5 ফোড়ন, গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। এর মধ্যে আমাদের বাড়িতে খুব একটা ঝাল খাওয়া হয় না, তো সেই জন্য একটা লঙ্কা দিয়েছি। শুকনো মশলাটা হালকা করে ভেজে তুলে রাখলাম, ওটা গুঁড়ো করে নেব। এরপর সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন আর মৌরি ফোড়ন দিলাম। এরপর কুচি করে রাখা আমগুলো দিলাম আর আমের আটিগুলো দিয়ে দিলাম। আটিগুলোর মধ্যেও কিন্তু কিছুটা শাঁস রয়েছে, তো এগুলোকে আর আবার আলাদা করে রান্না করব, ওগুলোকে ফেলে তো আর দেবো না, কতটা করে শাঁস লেগে রয়েছে, কেনা জিনিস। তো ভাবলাম যে একসাথে করেই রান্নাটা করে নিই। তো আমের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে একদম গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর মাঝে কয়েকবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে দেখুন আমটা বেশ নরম হয়ে গেছে। আমটা নরম হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম আখের গুড়। আমের যেমন টক আছে সেই বুঝেই মিষ্টিটা দিয়ে নিতে হবে, বা নিজেদের স্বাদ মতো যে যেরকম টক মিষ্টি খেতে পছন্দ করবেন সেই বুঝে দিয়ে দিতে হবে গুড়। এরপর গুড়টাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে একদম গ্যাসটা কমিয়ে রেখে কিন্তু আচারটাকে প্রথম থেকে শেষ অবধি রান্না করব। কিছুক্ষণ করে ঢাকা দিয়ে দিয়ে রাখবো, আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এভাবে নাড়াচাড়া করে দেবো যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। তো এই সময় মনে হলো যে একটুখানি টক লাগছে আর একটু মিষ্টি লাগবে, তাই জন্য আমি এই সময় আর একটু চিনি দিয়ে দিলাম। তারপর আবারও নাড়াচাড়া করতে করতে এটাকে একটু সময় নিয়ে কম আঁচে পাক করব। আর পাক করতে করতে দেখুন ঠিক এরকম হয়ে যাবে, দেখেই বোঝা যাবে যে পাকটা হয়ে গেছে। কড়াইয়ের সাইডে যেগুলো লেগে থাকবে সেগুলো শুকনো শুকনো হয়ে যাবে, আর দেখেই বোঝা যাবে একদম আঠালো আঠালো হয়ে আসবে। সেই সময় কিন্তু বুঝতে হবে পাকটা আমাদের হয়ে গেছে ঠিকঠাক, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর এই সময় আমি দিয়ে দেবো, একটু সময় নিয়ে কিন্তু পাকটা করে নিতে হবে। আমটা সেদ্ধ হয়ে গেলেও একটু সময় নিয়ে পাকটা করলে তবে কিন্তু আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। আর এই সময় দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার পরেও 1 মিনিট মতো রান্না করব। তারপর সব শেষে দিয়ে দেব ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না, ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এইভাবে একবার, কাঁচা আম তো এখনও বাজারে পাওয়া যাচ্ছে, তো এইভাবে বন্ধুরা একবার আচারটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তারপর আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে কৌটোতে তুলে ফ্রিজে রেখে দেবো। 1 বছর কিন্তু আচারটা রেখে খাওয়া যাবে। আর এই যে দেখুন দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। আর আটিগুলো তো আমি একসাথে করে রান্না করে নিয়েছিলাম, তো আটিগুলো এখন আলাদা করে তুলে নিলাম। এগুলো এই আচারের সাথে রাখবো না, আটিগুলো এমনি আলাদা করে খেয়ে নেওয়া হবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।